ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনার কাছে বিরতির আগে। আচ্ছা, প্রশ্নটা অত্যন্ত স্পষ্ট যে বিএনপির রাজনীতি কি এবং বিএনপির আর কিছু করার ছিল কিনা, আর কিছু রাজনীতি করার কি, ছিল এবং বলা হচ্ছে তাদের আর কিছু করার নেই, দেওয়ালে পিঠ ঠেকেছে ইত্যাদি। আমি বিএনপির দিক থেকে কিংবা খালেদা জিয়ার দিক থেকে কোনো কথাই বলতে রাজি নই, আমি সেরকম চিন্তাও করি না। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থে, জনস্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে বলতে পারি যে বিএনপির তো কোনো রাজনীতিই নেই। আজকে না, শুধু খালেদা জিয়ারা যখন ক্ষমতাচ্যুত হয়েছেন 2006 সালের অক্টোবর মাসে, তখন থেকে আজকে পর্যন্ত খালেদা জিয়ার বাড়ি রক্ষা করা, খালেদা জিয়াকে মামলা থেকে রক্ষা করা, খালেদা জিয়ার ছেলেদের রক্ষা করা, তার ভাইদের রক্ষা করা, এইসব ছাড়া প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক বক্তব্য তো দেয়নি। এইটা লক্ষ্য করেই বলছি যে তাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই। আমি একটু মাঝখানে বলতে পারি স্যার, এর জন্য আমাদের গণমাধ্যমের অনেকখানি দায় আছে। বিএনপি যখন আসলে বিএনপিকে আমরা ওই সব বিষয়গুলি ওদেরকে বেশি সামনে তুলে নিয়ে এসেছি, ওরা কিন্তু বিদ্যুতের দাম কমানো, বিদ্যুতের উৎপাদন সম্পর্কে কথাবার্তা বলেছে কিন্তু স্যার। না, কথাবার্তা বলা একরকম, আর একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোবদ্ধ করে কথা বলা অন্যরকম। দিস ইজ আওয়ার প্রোগ্রাম, আমাদের দলের এটা রাজনৈতিক প্রোগ্রাম, এরকম কোনো বক্তব্যই তারা দেয়নি। ফেসবুকে কিংবা অনলাইনে কিছু একটা প্রচার করলে রাজনীতিতে সেটার এফেক্টিভনেস খুব অল্প, হঠাৎ উত্তেজনা সৃষ্টি হতে পারে। এটা লিখিতভাবে পুস্তিকা আকারে কোনো 6 দফা যেভাবে প্রচারিত হয়েছিল, যুক্তফ্রন্টে 21 দফা যেভাবে প্রচারিত হলো, ওই রকম পদ্ধতি দিয়ে প্রচার করে তারপরে ফেসবুক অনলাইনে প্রচার হতে পারে। ওই রকম প্রকৃতপক্ষে কোনো বক্তব্যই নাই। আজকে দৈনিক পত্রিকায় একটা বিবৃতি দিল, এটা একদিন ছাপা হলো, পরে মুছে গেল। বক্তৃতায় বলল, একদিন মানে আপনি বলছেন যে বিএনপির মূল রাজনীতির মধ্যে মানে জনগণের কথা কোনোদিন বক্তব্য তাদের নেই, তাদের দলীয় কোনো ম্যানিফেস্টো আদৌ অফিসেও আছে কিনা আমার সন্দেহ। কিন্তু সেটা তো স্যার আওয়ামী লীগের সব ম্যানিফেস্টোতে আছে, কিন্তু বাস্তবে এটা প্রমাণ কিন্তু স্যার খুব বেশি দেখা যায় না। আওয়ামী লীগেরও সেরকম নেই, কিন্তু আওয়ামী লীগের একটা জিনিস আছে, মিডিয়াও ফেভার করছে বেশি, সেটা হলো যে তারা যে উন্নয়নের রাজনীতির কথা বলছে, নানান মানে উন্নয়নের এটা ওইটা দেখাচ্ছে, এটা একটা ব্যাপার। আর ক্ষমতায় থাকলে কতগুলো অ্যাডভান্টেজ আছে, যেমন শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী বারবার বলছেন শিক্ষার অনেক উন্নতি হয়েছে। উন্নতি এই অর্থে হয়েছে যে অনেক বেশি ছাত্র পরীক্ষার ফল ভালো করছে ইত্যাদি। শিক্ষার ভেতরটা তো দেখা হচ্ছে না, এরকম অন্যান্য ক্ষেত্রেও উন্নতির ধারা দেখানো হচ্ছে। এই যে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন হলো, তার 1 বছর 1.5 বছর আগে থেকে সরকারকে দেখা গেছে যে অফিসগুলো যেভাবে ডিভাইডেড ছিল আওয়ামী লীগ বিএনপিতে, সরকার অত্যন্ত সচেতনভাবে সেই ডিভিশন কি বলে বিভক্তিটাকে একদম কমিয়ে ফেলেছে, একটা সৌহার্দ্যমূলক অবস্থায় নিয়ে আসছিল। এই ধরনের আওয়ামী লীগের বেশ কিছু কাজের কথা বলতে পারবো। এই যে পদ্মা সেতু আমরা নিজেরাই করব, এখানে ইউএনও প্রতিনিধি আসছেন, আপনি কি একটু দেখবেন আমি যে জায়গাটা স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম যে আওয়ামী লীগ ম্যানিফেস্টোতে যে দুইটা বড় জিনিস দিন বদলের সনদে বলেছিল, আমি যদি 2008 সালে কথা বলি, একটা হচ্ছে যে সমন্বিত একটি জ্বালানি নীতি করা, যেটার মধ্যে কয়লা নীতি থাকবে, যেটার মধ্যে একটি ইয়ে থাকবে, সেরকম একটি করা, সেটা আওয়ামী লীগ করতে পারেনি। আওয়ামী লীগ ম্যানিফেস্টোতে বলেছিল যে তাদের সংসদ সদস্যরা, তাদের মন্ত্রীরা সম্পদের হিসাব দিবেন জনগণের সামনে, সেটি তারা কখনো দেয়নি। সেই ডেফিসিয়েন্সি আওয়ামী লীগের আছে। আর এইটা মনে রাখতে হবে, আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর কোনো দেশেই ম্যানিফেস্টোতে যত কথা বলা হয় ততটা কোনো দলই, কোনো সরকারই বাস্তবায়িত করতে পারে না। তারপরেও ম্যানিফেস্টো দিয়ে আশা সৃষ্টি করার মূল্য আছে। সেই দিক থেকে আওয়ামী লীগের এই ব্যাপারগুলো আছে। আওয়ামী লীগ যে জাতিসংঘের প্রতিনিধিকে সরাসরি বলে দিয়েছেন যে এইগুলো আমাদের ব্যাপার, আপনাদের চাই না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এই যে মানে একাধিকবার চিঠি লিখেছেন, টেলিফোন করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বলে দিয়েছেন যে আমরা আমাদের প্রবলেম সলভ করব। ঠিক আমি বলতে পারছি না কিভাবে বলেছেন। এই ব্যাপারগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করেছে। সেই দিক থেকে লক্ষ্য করলে বলা যাবে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার, তারা জনসাধারণকে কিছু না কিছু রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা বিএনপি কিছু কিছু দিচ্ছে, কিন্তু সেগুলো লোকে ওভারলোক করে যাচ্ছে। প্রধানমন্ত্রী থেকে সেই পজিশন থেকে বললে লোকে যে মনোযোগ দিয়ে শোনে, বিরোধী দল থেকে বললে তাকে মনোযোগ সৃষ্টির জন্য অন্য পদ্ধতি দরকার, আমরা এটা করব। যেমন শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি দিয়েছিলেন, এটা তো রিপিটেডলি পুস্তিকা আকারে প্রচার করা হয়েছে। তিনি একটা বিবৃতি দিয়ে বসে থেকে 6 দফা বললে তো এই এফেক্টিভনেস হতো না। রাইট। আমি অধ্যাপক রশিদী মাহবুবের কাছে আসবো। আমি দর্শকদের একটি একই জনের প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নগুলি হচ্ছে এরকম যে আপনি
স্যার মনে করেন কিনা যে এই সংকট নিরসনে সরকার এখন কোনো বড় ভূমিকা রাখতে পারবে বা সরকারের কোনো বড় ভূমিকা রাখার ছিল, মানে ভাগ্য শুধু বেগম জিয়ার হাতে না? সঁপে তারা আমি প্রথম এটা এইভাবে যাই। প্রথম কথাটা হলো যে বর্তমানে যে আন্দোলনটা চলছে এটাকে যদি রাজনৈতিক আন্দোলন বলি, রাজনৈতিক ফ্রেমে গণতন্ত্রায়নের যদি বলি, তাইলে এক কথা। রাজনৈতিক আন্দোলনের কিন্তু কতগুলো ধারা প্রকৃতি থাকে। ওনাকে মিটিং করতে দেয় নেই, আওয়ামী লীগ অন্যায় করেছে, তাকে অ্যাসেম্বল করতে দেয় নেই, অন্যায় করেছে। এবং এরকম কিন্তু অনেক ঘটনা আছে যারা শাসক গোষ্ঠী বিরোধী দলকে করতে দেয় না, কিন্তু তারা কিন্তু সেই কাজগুলো বিভিন্ন ফর্মে করে, কিন্তু তাই বলে সন্ত্রাসবাদে চলে যায় না। আজকে বাংলাদেশের যে গণতন্ত্রের কথা তারা বলছে, গণতন্ত্রটা তো জনগণকে নিয়ে তারা কোন কাজটা করছে? পেট্রোল বোমা কি জনগণ মারতেছে? আচ্ছা, আবার উত্তর আসে যে পেট্রোল বোমা আওয়ামী লীগ মারতেছে। পেট্রোল বোমা মারতেছে দুষ্কৃতিকারী। এখন অবরোধ যদি না থাকতো তাহলে দুষ্কৃতিকারী কিন্তু এই স্কোপটা থাকে না, এবং সে আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক। তাইলে আমরা দেখেছি গান্ধীজির আমলে গান্ধী এরকম যখন একটা শান্তিপূর্ণ আন্দোলনকে যখন এটা অ্যাকশনে চলে গেল, জনগণ যখন পুলিশ ফাঁড়ি আক্রমণ করতে লাগলো, উনি কিন্তু উড্র করলেন সে শান্তিপূর্ণ আন্দোলনটাতে। উনি আবার কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসছে। এখন ওনারা কিন্তু এন্ডোর্সই করছে না। এই যে পেট্রোল বোমাতে মারা যাচ্ছে সেটা সাধারণ জনগণ, গণতন্ত্রের জন্য তাদেরকে মারা হচ্ছে। আওয়ামী লীগও যদি মেরে থাকে সেটাকে বিএনপিকে ব্যতীত করে না? তা সেই ব্যতীত করার জন্য কিন্তু মূল জায়গাটা কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবরোধ। আপনি অনুরোধের কাজটা বন্ধ করে দিয়ে অন্য প্রক্রিয়া যান না। স্যার আমাদের দর্শকরা যেটা জানতে চাইছিলেন যে সরকারের এখন কোনো কিছু করার আছে কিনা, বা সরকার চাইলে কোনো একটা উদ্যোগ নিতে পারে কিনা যে এই অবস্থা থেকে। আমি বলবো না। প্রথম কথাটা হচ্ছে যে সরকারের কাছে তো আগে মেসেজটা থাকতে হবে যে খালেদা জিয়া বা বিএনপি কি চায়। বিএনপি তার 6 দফা না 7 দফা একটা দিয়েছে, এবং সেই দিয়েছে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন। এটা কিন্তু তাহলে কি এখন আওয়ামী লীগ বলবো যে আমরা এটা মেনে নিব? এটা ছাড়া তো অন্য কোনো কথা আসছে না। তাহলে সরকার কি বলবে তাদেরকে? সরকার যেটা বলতে পারে এদেশের জনগণকে নিয়ে, অথবা যদি চায় সমস্ত দলকে বলতে পারে যে এর থেকে পুনরুদ্ধারের উপায়টা কি, সেটা নিয়ে তাদের সাথে কথা বলতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ এককভাবে তো কিছু করতে পারে না। স্যার আমি একটু আপনার কাছে আসি, স্যার সরকারের কিছু করার আছে কিনা, মানে দর্শকদের প্রশ্নের আরেকটা পার্ট ছিল, দরকার হলে কি সরকার আপনি মনে করেন কিনা আরো কঠোর ভাবে, মানে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারের কিছু করার আছে? সেই জায়গাটায় আমি আসছিলাম। আজকে সরকারের করণীয় আছে, জনগণকে রক্ষা করার দায়িত্ব সরকারের। যারা অ্যাট এনি কস্ট এই দুর্বৃত্তদেরকে ধরা এবং তাদেরকে শাস্তি দেওয়া। যদি সাধারণ একটা এসিড মারাতে যদি আপনার মৃত্যুদণ্ড দিতে পারে, আর যেখানে পেট্রোল বোমা দিয়ে মেরে তার চেয়ে জঘন্যতম, তাদের জন্য কি কোনো আইন আছে? তাদের তো কোনো কিছু নাই। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সবাই বলেছেন যে যথেষ্ট আইন আছে, আলাদা আইনের দরকার নাই। যদি নাও থাকে, আমি বলছি তো তাইলে সেগুলো কেন করা হচ্ছে না? আমার ভাই কেন মারা যাবে পেট্রোল বোমা? রাইট। স্যার আপনি কি বলবেন যে যদি মাহমুদ স্যার বলছিলেন যে এট এনি কস্ট, তো সরকার কি আসলে এট এনি কস্টের ব্যাপারটা মাথায় রাখছে, নাকি এই ব্যাপারে সরকার একটু দ্বিধাদ্বন্দ্বে আছে? মাহবুব ভাই যেটা বললেন, আমার মনে হয় যে সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে একটা দেশের সরকারেরই প্রধান দায়িত্ব সাধারণ মানুষের যান মাল সম্পদের নিরাপত্তা বিধান করা। সেদিক থেকে এই যে সাধারণ মানুষের উপরে আক্রমণ হচ্ছে, তাদেরকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে, এটা সরকারকে করতে হবে। এখানে যত শক্ত সিদ্ধান্ত, যত কঠোর সিদ্ধান্ত নিতে হয় সরকারের, সেটা নেওয়া ছাড়া বিকল্প আছে বলে মনে করি না। কিন্তু একই সাথে সরকার তো সবসময় দেশ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, গণতন্ত্র যাতে আরো সুসংহত হয়, সেই বিষয়গুলো তো সরকারের চিন্তাভাবনা থাকতে হবে, যে কোনো সরকারের সেটা আছে। একটু স্যার আপনাকে, আমাদের একজন, উনার নাম রশিদ, উনি একটি প্রশ্ন করেছেন যে কঠোর সিদ্ধান্ত বলতে স্যার আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? কঠোর সিদ্ধান্ত বলতে এটাই বুঝাচ্ছি যে যারা দুষ্কৃতিকারী, যারা মানুষকে হত্যা করছে, যারা অগ্নিদগ্ধ করছে, তাদেরকে দ্রুত শাস্তির আওতায় এনে আমাদের যে প্রচলিত আইন, সে আইনে তাদের বিচার করে শাস্তি বিধান করা। আজকে গণতান্ত্রিক দেশ হিসেবে ফ্রান্সের তো আমাদের খুব পেছনে না। ফ্রান্সের গণতন্ত্র বাংলাদেশ থেকে দুর্বল গণতন্ত্র, তাতে কেউ বলবে না। কিন্তু ফ্রান্সে পত্রিকা অফিসে আক্রমণের পরে যে তাদেরকে শুটেড সাইট করা হলো, তাদেরকে হত্যাই করা হলো, শুধু শুটেড সাইট না, শট টু ডেথ। তো সেটা কেন করা হয়েছে? তারা কি গণতন্ত্র কম বোঝে আমাদের থেকে? কিন্তু তারা জানে যে এই ধরনের অপরাধীদেরকে সমাজে বাঁচিয়ে রাখার অর্থ বহু নিরাপদ লোকের জীবনকে
শঙ্কার মধ্যে ফেলে দেওয়া, জীবনকে ঝুঁকির মধ্যে স্যার, ফেলে একটি দেওয়া। প্রশ্ন যে অতএব উঠছে যে, এখানে স্যার, আমাদের সরকার- আইন আপনি আছে, নিশ্চয়ই খেয়াল করেছেন যে- বাংলাদেশে সন্ত্রাস দমন আইন আছে, বাংলাদেশের যে আইনগুলো আছে সেগুলোর যদি সঠিকভাবে আমরা দ্রুত ব্যবহার করতে পারি, আজকে এই দেশে শুধু এই আজকে কেন, বহু অপরাধী আছে যারা অপরাধ করে ঘুরে বেড়াচ্ছে। এই অপরাধীদের যদি শাস্তি না দেয়া যায়, অপরাধ দমন হবে কিভাবে? এটা তো অপরাধ দমনের একেবারে প্রথম কথা। স্যার, এখানে একটি কথা বলা হচ্ছে, স্যার আমাকে আবার একটি বিরতি নিতে হচ্ছে, আমি কথাটি খালি বলে রাখি। এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে কেউ কেউ সরকারের খুব দায়িত্বশীল পদ থেকে কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, তাকে গ্রেফতার করা হবে এবং যতগুলি এই ধরনের ঘটনা ঘটবে তাকে হুকুমের আসামি করা হবে। তার কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এটি কি একটি সমস্যার সমাধানের একটি পথ হতে পারে? স্যার, গতকাল বা তার আগের দিন একজন মামলা করেছে, সেটার মধ্যে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের নামও আছে হুকুমের আসামি হিসেবে। এই প্রক্রিয়াটি কিরকম স্যার? এইটা নিয়ে স্যার আপনার বিশ্লেষণ এবং আপনাদের বিশ্লেষণ শুনবো আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।